একদিন আগেই এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ শেষ হয়েছে এবং সেটার শিরোপা জিতেছে রংপুর। আরও একবার রংপুরের হাতে শিরোপা, আরও একবার আকবরের হাতে শিরোপা। আকবর আসলে কি কোনো জাদুটোনা করেই নামে কিনা? তিনি গতকালকে তার একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন যে আমরা আসলে তিনি প্ল্যান করেন যে ম্যাচ জেতার, এবং খুব সম্ভবত এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ থেকে তিনি যেভাবে প্ল্যানিং করেছেন, যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ পুরো রংপুর দলটা এগিয়েছে, সে কারণেই শেষ পর্যন্ত হয়তোবা শিরোপাটা তাদের হাতে উঠেছে। তবে একতরফা শিরোপা বলা যাবে না, কারণ বেশ কয়েকটা দল এই শিরোপার দাবিদার ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাদের লড়াই চলেছিল। শেষ পর্যন্ত রংপুর জিতেছে এবং দারুণ একটা সিজন রংপুরের জন্য। এর আগে এনসিএল T20 যেটা হয়েছে সেই শিরোপাটাও আকবরের হাতে উঠেছিল। এবার যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগের, সেটার শিরোপাটাও আসলে আকবরের হাতেই উঠেছে। ফলে রংপুর এই সিজনের দুটো শিরোপাই জিতলো। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। দারুণ সময় তারা কাটাচ্ছে এবং তাদের মধ্যে যে প্ল্যানিংটা একেবারে শুরু থেকে, সেটাও কিন্তু স্পষ্ট যে তারা টুর্নামেন্টে কিভাবে খেলতে চায়। পয়েন্ট টেবিলটা দেখি যদি আমরা একবার, যে পয়েন্ট টেবিলে যারা যারা ছিলেন এবং কে কোন অবস্থানে ছিলেন সেটা দেখলে আরও একটু স্পষ্ট হয়ে যাবে যে রংপুরের মানে দেখো, রংপুর যে 7 ম্যাচে 3টা জয় এবং একটা পরাজয় ছিল, 31 পয়েন্ট ছিল, রাইট? মানে এই 31 পয়েন্ট কিন্তু রংপুর আসলে মানে একদম শেষ ম্যাচে জিতেছে। আপনি যদি দেখেন যে সিলেট, ময়মনসিংহ এর পরে রয়েছে। এনসিএল শুরুর আপনার 6th রাউন্ড পর্যন্ত 6টা দলই কিন্তু শিরোপার দাবিদার ছিলেন। সেখানে আপনি রংপুরকে যদি দেখেন যে মানে রংপুর কিন্তু ছিল পরে, মানে সিলেট ছিল সর্বোচ্চ কাছে, মানে সিলেটের পয়েন্ট ছিল হচ্ছে আপনার 26, ময়মনসিংহের ছিল 24 এবং রংপুরের ছিল 23 পয়েন্ট। রংপুর ছিল 3 নম্বরে। সেখান থেকে রংপুর শেষ ম্যাচটা জিতে এক লাফে 31-এ চলে যায় এবং মানে যাওয়ার পরও কিন্তু তাদেরকে তাকিয়ে থাকতে হয়েছে ময়মনসিংহ এবং সিলেটের যে দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচের দিকে। সো ময়মনসিংহ হারাতে 24-এ রয়ে গেছে, সিলেট লাস্ট ম্যাচটা ড্র করাতে তারা 28-এ রয়ে গেছে এবং রংপুর 3 নম্বর থেকে লাফ দিয়ে গিয়ে শিরোপাটা জিতে নিয়েছে। এক্স্যাক্টলি, এবং তাদের জয়ের কাজটা কিন্তু তারা আগের দিনই করে ফেলেছিল। তৃতীয় দিনেই তারা ম্যাচ জিতেছে এবং তারা লাস্ট দিনের জন্য ওয়েট করছে। আপনি যেটা বলছিলেন যে সবাই আসলে শিরোপার রেসে ছিলেন। আপনি প্রথম দিনটা দল রংপুর, সিলেট, ময়মনসিংহ তারা তো শিরোপার রেসে ছিলই। এরপর আপনি যদি দেখেন পঞ্চম দল বরিশাল এবং ষষ্ঠ দল চট্টগ্রাম, তারা যদি ম্যাচ তাদের শেষ রাউন্ডের ম্যাচ জিততে পারতো এবং সেক্ষেত্রে রংপুর বা সিলেট যদি ম্যাচ হারতো, তাহলে কিন্তু ম্যাথমেটিক্যালি চট্টগ্রামের পর্যন্ত শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ চট্টগ্রাম যদি ম্যাচ জিত 19 পয়েন্ট থেকে তাদের পয়েন্ট হতো 26, সেক্ষেত্রে কিন্তু রংপুর বা সিলেটকে তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে ম্যাথমেটিক্যালি টুর্নামেন্টের 6টা দল শেষ রাউন্ড পর্যন্ত শিরোপা জয়ের দৌড়ে ছিলেন এবং 3টা দল তো একেবারে খুবই সম্ভব ছিল শিরোপা জয়ের। এবং সেখান থেকে রংপুর 3 দিনে তাদের ম্যাচটা শেষ করেছে। চতুর্থ দিনে তারা বগুড়ায় বসে ওয়েট করেছে রাজশাহীর ম্যাচটাতে কি হয়, এবং বিসিবিকেও ক্রাইসিসে পড়তে হয়েছে, কারণ 4th ডেতে গিয়ে আপনাকে শিরোপাটা তো একটা জায়গায় গিয়ে পাঠাতে হবে। এখন সেটা কি আপনি রংপুরের কাছে পাঠাবেন? এবং স্বাভাবিকভাবে ধরা হচ্ছিল এর আগের বারও সিলেট চ্যাম্পিয়ন হয়েছিল এবং সিলেটই এগিয়েছিল, আপনি যেটা বলছিলেন, এবং রাজশাহীতে সিলেট খেলছিল এবং ধরা হচ্ছিল যে সিলেটই হয়তো বা আরেকবার জিততে চলেছে। এবং সেক্ষেত্রে বিসিবি প্রথমে কিন্তু শিরোপাটা সিলেটে কাছে পাঠিয়েছিল, অর্থাৎ রাজশাহীতে। সেখান থেকে আবার বগুড়াতে ট্রফিটা পাঠাতে হয়েছে, কেননা শেষ পর্যন্ত রংপুর আসলে টুর্নামেন্টটা নিজেদের করে নিয়েছে এবং টুর্নামেন্টের শিরোপাটা আসলে শেষ পর্যন্ত তাদের কাছে গেছে। ফলে শেষ পর্যন্ত যে তাদের সে বিশ্বাসটা ছিল যে তারা যদি ম্যাচটা জিততে পারে, এরপরে হয়তো বা লাকের উপরেই তাদেরকে নির্ভর করতে হয়েছে এবং লাক তাদেরকে ফেভারও করেছে। কেন ফেভার করেছে সেটা একটু জানতে চাইবো, কারণ আকবর আলী সেই ব্যাপারটা জানিয়েছেন। লাক তো আসলে শুধু শুধু আকবরকেই কেন প্রতিবার ফেভার করে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই। আকবর লোকাল ক্রিকেটে কতগুলো শিরোপা জিতেছেন, তার আগে একটু তার কোটটা পড়ে নিই। তিনি বলছিলেন যে যখন সূচি পেয়েছি তখন সিনিয়র কয়েকজনের সঙ্গে কোচিং স্টাফ যারা ছিল, আমরা প্রাথমিক পরিকল্পনা এমনই ছিল যে আমাদেরকে বগুড়ায় 2টা এবং রাজশাহীর একটা ম্যাচ জিততেই হবে। বাকি খেলাগুলো যদি জিততে নাও পারে, অন্তত যেন আমরা ড্র করতে পারি। অর্থাৎ প্রথম থেকে সেই প্ল্যানিংটা তাদের মধ্যে ছিল এবং সেই প্ল্যানিং এর কারণেই কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত সেই ভরসাটা ধরে রাখতে পেরেছেন।
এবং আকবরের মানে চ্যাম্পিয়নশিপ গাথা এটা যদি আমরা একটু দেখি যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2020 সালে জিতে যেই মানে রানটা তিনি শুরু করেছিলেন যে আকবর মানেই চ্যাম্পিয়ন, সেখান থেকে শুরু হয়েছিল। এরপর 2022-এর এনসিএল 4 দিনের ম্যাচ জিতেছেন, বিসিএল ওয়ানডে ভার্সন জিতেছেন 2023-এ, 24-এ এনসিএল টি20 জিতেছেন, 25-এ এসে এনসিএল টি20 জিতেছেন এবং 25-26-এর যে এনসিএল 4 দিনের ম্যাচ ফরম্যাটটা সেইটাও আকবর নিজেদের করে নিল রংপুরের হয়ে। সো আকবর, এবং আপনি যেটা বলছিলেন যে মানে লাক ফেভার করেছে, অবভিয়াসলি লাক ফেভার করেছে, তবে মানে আকবর একটা কথা বলেছেন যে আমাদের হাতে কি ছিল, আমাদের হাতে ছিল ম্যাচ জেতা। সো বাকিদেরটা তো আমরা কিছু করতে পারবো না, আমাদের হাতে ম্যাচ জেতা ছিল, আমরা ম্যাচটা জেতার চেষ্টা করেছি। শেষ ম্যাচ যেটা ছিল যে খুলনার সঙ্গে, সেখানেও কিন্তু মানে বেশ খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল। খুলনা 308 রানের বড় একটা রান তুলেছিল, সেখানে 174-এ অল আউট হয়ে গিয়েছিল রংপুর। সেখান থেকে আবার বোলারদের মানে ক্রেডিটে তারা কিন্তু 96 রানে আবার খুলনাকে অল আউট করে দেয়। সো পরে যে টার্গেটটা দাঁড়ায় সেটা আসলে তারা ইজিলি মানে চেস করে ফেলে। এবং আকবর একটা কথা আরও বলেছিলেন যে টুর্নামেন্টের শুরু থেকে আমরা যে প্ল্যানিংটা করেছি এবং সূচি অনুযায়ী মানে কোথায় কোন খেলা আছে, ধরেন কক্সবাজার, সিলেট, বগুড়া, বিভিন্ন জায়গায় যেখানেই খেলা রয়েছে, যে কোন ভেন্যুতে আমাদের ড্র করাটা পসিবল হবে, কোন ভেন্যুতে জেতাটা পসিবল হবে। সো সব কিছু এবং পুরো দল নিয়ে, পুরো স্কোয়াডটা নিয়ে তিনি এই ক্যালকুলেশনটা করেছেন। সো যে এত পড়াশোনা করে, এত স্টাডি করে, ক্যালকুলেশন করে আপনি যখন যাবেন টুর্নামেন্টে, তখন আপনার চেষ্টাটাও যেমন থাকছে এবং দিন শেষ হয়ে যে লাক, মানে আকবরের আসলে মানে চ্যাম্পিয়ন গাথাই। অ্যাবসলিউটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.